পোস্টাল ভোট বিডি অ্যাপ ইনস্টল করেছেন 2 লাখ প্রবাসী, জানালেন ইসি সচিব। নিবন্ধন 55,000-এর বেশি। সৌদি সহ 7 দেশের নিবন্ধন স্থগিত। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে অভিবাসন নীতি কঠোর করছে আয়ারল্যান্ড। শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে কড়াকড়ি, হতাশ আগ্রহী বাংলাদেশিরা। এবং সৌদি আরবের ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশের 12 প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের বাজারে দেশীয় পণ্যের সম্ভাবনা কাজে লাগানোই লক্ষ্য। দর্শক, স্বাগত প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপটি এরই মধ্যে ইনস্টল করেছেন 2 লাখেরও বেশি মানুষ, আর 55,000-এর বেশি ভোটার পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির আলোচনার পর এসব কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি ভাগে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ, এছাড়াও সাইট ট্র্যাকিং ফোর্সও থাকবে। আর 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের দ্বিতীয় বৈঠক শেষে বৃহস্পতিবার এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, তফসিলের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এটাই ইসির চূড়ান্ত বৈঠক। তবে প্রয়োজন হলে আবারও বৈঠক হতে পারে বলে জানান ইসি সচিব। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা রেফারেন্স পয়েন্টগুলো বলে দিয়েছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে এইভাবে, আপনারা এইভাবে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করেন। সময়সীমা কতদিন থাকবেন সে সম্পর্কেও কোনো কিছু হয়নি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলবে। তিনি বলেন, স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন কোনো আতিথেয়তা গ্রহণ না করেন সেই আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন। এই ব্যাপারটা থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। বিকালে স্ট্যাম্প কার্ড ও অমোচনীয় কালির কলম নির্বাচন কমিশনকে হস্তান্তর করে ইউএনডিপি। এরপর পোস্টাল ভোটের বিষয়ে ইসি সচিব জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন ও ওমান, এই 7টি দেশের নিবন্ধন আপাতত বন্ধ রেখেছে ইসি। দেশগুলোর ভোটারদের মধ্যে অনেকের ঠিকানা লিখতে ভুল হচ্ছিল বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা যে ফরম্যাটটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট। আমরা এটা পেয়েছি পোস্ট অফিস থেকে, কিন্তু স্থানকাল পাত্রভেদে ফরম্যাটটা চেঞ্জ হয়, তাই না? এখানে আমাদের ওখানেও তো যেমন স্ট্রিট নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, রোড নাম্বার, এরকম ধরে অনেক জায়গার এগুলো। আগে যদিও আমাদের প্রচারণা চালিয়েছিলাম, তারপরে দেখলাম যে অ্যাড্রেসের ভিতরে ঠিকমতো ইনপুট দেওয়ার বিষয়টা আরও ডিটেলসে যাওয়া দরকার। এছাড়াও তিনি জানান, এরই মধ্যে 55,000-এর বেশি ভোটার পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপটি ইনস্টল করেছেন 2 লাখেরও বেশি মানুষ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ইউরোপের অন্যান্য দেশের মতো অভিবাসন নীতি আরও কঠোর করছে আয়ারল্যান্ড। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আশ্রয় আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী জিম ওকালাহান। এতে দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে যেতে আগ্রহী বাংলাদেশিরা। উত্তর পশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড। দেশটির উন্নত অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ, বন্ধুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি অভিবাসীদের দারুণ আকর্ষণ করে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে থাকা বাংলাদেশিদেরও সবচেয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে আয়ারল্যান্ড। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2022 সালের পর থেকে আয়ারল্যান্ডে নিট অভিবাসন প্রায় দ্বিগুণ হয়েছে, অর্থাৎ বছরে গড়ে 72,000 অভিবাসী এসেছে আয়ারল্যান্ডের ভূমিতে। ভিনদেশীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে জনসংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। গেল বছর দেশের জনসংখ্যা 1.6% বেড়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির তুলনায় প্রায় 7 গুণ। এতেই নড়ে চড়ে বসেছে আয়ারল্যান্ড সরকার। ইউরোপের অন্যান্য দেশের মতো অভিবাসন নীতি আরো কঠোর করার বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ওয়াকালাহান। বলেন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আশ্রয়ের আবেদনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।
এদিকে শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার নিয়মও কঠোর করছে ডাবলিন। নাগরিকত্ব পাওয়ার সময়সীমা 3 থেকে বাড়িয়ে 5 বছর করা হচ্ছে। এমনকি নয়া পরিকল্পনায় যারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সামাজিক কল্যাণ ভাতা নিচ্ছেন তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না। এতেই চিন্তার ভাঁজ আগ্রহী বাংলাদেশিদের কপালেও। আসমাতুলি, নিউজ 24। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার অনুপস্থিতিতেই এবার দুর্নীতির আরও 3টি মামলার রায় ঘোষণা হলো। পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির এসব মামলায় মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 5। শেখ হাসিনা ছাড়াও 2 সন্তান জয় এবং পুতুল সহ এই মামলায় মোট আসামি ছিলেন 23 জন। বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকাল 11:30টায় বিচারক আব্দুল্লাল মামুন শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের করা প্লট দুর্নীতির 3 মামলার রায় ঘোষণা শুরু করেন। শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ে রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে কিভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তা তুলে ধরা হয়। একই সঙ্গে তুলে ধরা হয় নিজেকে ভূমিহীন পরিচয় দিয়ে শেখ হাসিনা কিভাবে হলফনামায় মিথ্যা তথ্য জমা দিয়েছেন। রায়ে শেখ হাসিনাকে 3টি মামলার 2টি ধারায় 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। অপর 2 মামলার প্রধান আসামি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে 5 বছর ও 1 লাখ টাকার জরিমানা এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সাথে 3 মামলায় 6 বছর করে মোট 18 বছরের সাজা হয় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। বিজ্ঞ আদালত আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নেই। তবে দুর্নীতির এই 3 মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে 1 বছর করে মোট 3 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আর মামলার রায়ে খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। দুদকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 21 বছরের যে সাজা হয়েছে এটিকে একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইনজ্ঞরা। আদালতের রায়ে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে শেখ হাসিনা যে দুর্নীতির আশ্রয় নিয়েছেন এটি যাতে ভবিষ্যতে আর কেউ না করতে পারে, এই রায় সেক্ষেত্রে একটি নজির হয়ে থাকবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় চলমান ওয়ার্ল্ড ট্রেড এক্সপো 2025-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। 3 দিনের এই আয়োজনে 12টি বাংলাদেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা কাজে লাগানো এবং 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্য বলে জানিয়েছে ঢাকা। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনের জমজমাট ওয়ার্ল্ড ট্রেড এক্সপো। সেখানে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেদ্দার তত্ত্বাবধানে প্রথমবার নিটওয়্যার, পাট ও পাটজাত পণ্য, স্পোর্টস ওয়্যারের মতো সম্ভাবনাময় খাতে মোট 12টি কোম্পানি অংশ নিচ্ছে। আজকেই তো ফার্স্ট শুরু হলো, এখন দেখি ইনশাল্লাহ নেক্সটে কি হোক। আর বাঙালি ইয়াটা খুব ভালো, মাশাআল্লাহ সবাই খুব হেল্পফুল, সবাই সুন্দর কোঅপারেট করছে। সৌদি আরবে এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রথম কোনো ফেয়ারে অ্যাটেন্ড করা, সেই হিসাবে এখনো পর্যন্ত আজকে মাত্র শুরু হলো, মুভমেন্ট বেশ ভালো মনে হচ্ছে। গার্মেন্টস জগতে যে এত উন্নতি হয়েছে এতটা ওনাদের ধারণা ছিল না। فاحنا نشكر ان شاء الله ونشكر التعاون اللي هو معاه। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ নাহিদা হাবিবা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও সৌদি ব্যবসায়ী নেতারা।
এটা সৌদির মাটিতে বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। যারা উদ্যোক্তা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা যে কথা বলছেন যে তারা অত্যন্ত আশাবাদী এবং তারা মনে করছে যে সৌদিতে অপরচুনিটি আছে। আমি চাই যে এই মার্কেটের ধরার মাধ্যমে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, যে বাইলেটারাল ট্রেড যেটা আছে, সেটা দিন দিন বৃদ্ধি পাবে। প্রধান অতিথি জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান এমাদ মোহাম্মদ আল আবুদ বলেন, এই মেলা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করবে এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। বাংলাদেশি অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবে বলেও আশাবাদী তিনি। ভালোই মোটামুটি রেসপন্স দেখা যাচ্ছে, কিছু ইন্টারেস্টেড কাস্টমার মনে হলো পেয়েছি। আশা করি আরো বায়াররা আসবে এবং আমরা আমাদের প্রোডাক্ট এখানে খুব সাড়া পাবো ইনশাআল্লাহ। As you know, Jute Products is from Bangladesh, and this is the most production coming from Bangladesh. সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করাই এর লক্ষ্য বলে জানানো হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশি পণ্যের গুণগত মান এবং ব্যবসায়িক কৌশল বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করবে বলেও আশা করা হচ্ছে। 26 নভেম্বর শুরু হওয়া এই এক্সপো চলবে 28 নভেম্বর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস 2025 উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। ন্যাশনাল ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনে ব্রাজিলের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সামরিক বাহিনী, কূটনীতিক ও প্রায় 60টি দেশের প্রতিনিধি অংশ নেন। স্বাগত বক্তব্যে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরেন ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা অ্যাটাশে কমোডোর আবু সাইদ। বলেন, বাংলাদেশ আজ নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় দীর্ঘমেয়াদী উন্নয়ন, স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তিতে অবদান রাখছে। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সম্মাননা স্মারক প্রদান এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, পরোপকারী, দেশপ্রেমিক সহ মানবিক গুণে গুণান্বিত ব্যক্তিদের দেখতে চান যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইস্ট লন্ডনে পলিসি ফর গুড গভর্নেন্সের উদ্যোগে সংসদে কেমন জনপ্রতিনিধি দেখতে চাই শীর্ষক সেমিনারে এমন মতামত তুলে ধরেন আলোচকরা। তাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত এবং তার কাজের জবাবদিহি করবেন। সংস্থার কোঅর্ডিনেটর মাহবুবা জবিনের সঞ্চালনায় আলোচক ছিলেন ব্যারিস্টার তারেক বিন আজিজ, নেসরুল্লাহ খান জুনায়েদ, ব্যারিস্টার মেহনাজ মান্নান, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে প্রেসিডেন্ট শাকির হোসাইন, শামস চৌধুরী, মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল প্রেসিডেন্ট আব্দুল মুকিত। ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন। আগামী যে সংসদ নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে, সেই সংসদ নির্বাচনে আমরা কেমন জনপ্রতিনিধিকে সদস্য হিসেবে দেখতে চাই, সেই বিষয়েই আমরা মূলত এটা ছিল সংলাপ ধরনের। যারা দর্শক এসেছিলেন তারাও তাদের মতামত প্রকাশ করেছেন, যারা আলোচক ছিলেন তারাও তাদের মতামত দিয়েছেন। বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল, বিএফসি স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি ইউকের আলোচনা সভা হয়েছে। ওয়ার্ড চ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আব্দুল সালামের সভাপতিত্বে এবং আব্দুল গাফফারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অনেকেই। সভায় আগামী টুর্নামেন্ট সফল করতে এবং একাডেমির কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় সংগঠনের কার্যক্রম জোরদারে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুধু ছাত্র প্রতিনিধিরা নয়, পদত্যাগ করে নির্বাচন করবেন আরও কয়েকজন উপদেষ্টা, এমন মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, তফসিলের আগেই পদত্যাগ করবেন তারা। কোন আসন ও কোন রাজনৈতিক দল থেকে তিনি লড়বেন তা ঠিক না হলেও নিজে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই স্থানীয় সরকার উপদেষ্টা। চারদিকে চলছে নির্বাচনের ডামাডোল।
গেল ৩ নির্বাচনে জনগণের ভোট দিতে না পারার আক্ষেপ এবার মেটাতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যাপক প্রস্তুতি জনপ্রশাসন মন্ত্রণালয়, চলছে নির্বাচনী রদবদল। নির্বাচনী ঢামাডোলের ফের আলোচনায় সরকারে থাকা 2 ছাত্র প্রতিনিধি। শোনা যাচ্ছে তফসিলের আগেই পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হবেন তারা। তবে তাদের পরবর্তী গন্তব্য নিয়ে আছে নানা জল্পনা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাম্প্রতিক বক্তব্যে রহস্য বেড়েছে। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নির্বাচনে লড়তে শুধু ছাত্র প্রতিনিধি নয়, এর বাইরেও সরকারে থাকা কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করে লড়বেন নির্বাচনে। শুধু আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরো যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরো কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কোন দল থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করছেন এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই এ নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। আর কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আসতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। জাহিদ হোসেন জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। গত 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এবারে ZSRM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন নিকলী ও বাজিতপুর উপজেলার মানুষ। বৃহস্পতিবার বিকেলে বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত সমাবেশে আহ্বান জানান তারা। সমাবেশে মনোনয়ন প্রত্যাশী ইকবাল বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে নিকলী ও বাজিতপুর উপজেলা বিএনপির সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বাজিতপুর উপজেলার 11টি ও নিকলী উপজেলার 7টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ। এই বাজিতপুর নিকলী এটা বরাবর বিএনপির সিট, এখানে ইকবাল ভাইয়ের বিকল্প কোনো হতে পারে না। দিন নাই রাত নাই উনি নিজের দিকে না তাকাইয়ে এই সাধারণ মানুষের জন্য উনি খেটে গেছেন। আমরা প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মী এক বাক্যে শপথ করেছি যে আমরা ইকবাল ভাইয়ের মনোনয়ন ব্যতীত আমরা মানব না। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বলছেন, গত 17 বছর নিকলী ও বাজিতপুরের বিএনপি নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। সেই সঙ্গে দুঃসময়ে দলের আন্দোলন সংগ্রামেও নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘদিন যাবৎ বাজিতপুর নিকলীর তৃণমূল নেতা এবং কর্মীদের পাশে জননেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ছায়ার মতো দাঁড়িয়েছিল। উনার একক নেতৃত্বে উনি সুসংগঠিত করেছেন এবং দুর্দিনে দলের দুঃসময়ে ফেসিবাদের আমলে শেখ মুজিবুর ইকবাল ছাড়া কেউ ছিল না।
সমাবেশে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক, ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই নিকলি বাজিতপুরে অনেক যোগ্য নেতা আছেন। আমি একটি নগণ্য কর্মী হিসেবে বলতে চাই, আপনারা বিএনপির যে কোনো প্রার্থী, যে কোনো কর্মীকে মনোনয়ন দেন, আমরা সকলে মিলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে এলাকার জনগণ তা মানবে না। সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান শেখ মুজিবুর রহমান ইকবাল। সারা দেশে 237টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করলেও এই কিশোরগঞ্জ 5 আসনে এখনো প্রার্থী ঠিক করেনি বিএনপি। তাই আগামী নির্বাচন সামনে রেখে এই আসন থেকে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বাজিতপুর ও নিকলী উপজেলার সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, বাজিতপুর, কিশোরগঞ্জ। চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছে বড় হার দিয়ে টি-20 সিরিজ শুরু করলো টাইগাররা। টানা 4 সিরিজ জয়ের পর এবার টানা 2 সিরিজ হারের সংখ্যায় টিম বাংলাদেশ। দুর্বল আয়ারল্যান্ডের সাথে রানের দেখা নেই লিটন, সাইফ, ইমনদের ব্যাটে। বোলারদের গড়পড়তা বোলিং, সাথে ব্যাটারদের ভরাডুবি। বিশ্বকাপের আগে টালমাটাল টিম টাইগার্স। চট্টগ্রাম থেকে আশিক সারওয়ারের রিপোর্ট। ম্যাকার্থির বলে সাইফ যখন বোল্ড হলেন, বাংলাদেশের স্কোরবোর্ডে তখন মাত্র 18 রান। পাওয়ার প্লের শেষ ওভারে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যান সাইফ। ততক্ষণে সিরিজের প্রথম ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় টিম বাংলাদেশ। চট্টগ্রামের দুর্বল আয়ারল্যান্ডের সাথে 182 রান তাড়া করতে নামে টাইগার ব্যাটাররা। শুরুতেই বিপর্যয়। প্রথম ওভারেই মিডঅফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তানজিদ তামিম। পরের ওভারে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। মাত্র 5 রানে 2 ইনফর্ম ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ দ্বিগুণ হয় ইমন ও সাইফের বিদায়ে। আলোচিত সমালোচিত 2 ক্রিকেটার জাকের ও তাওহিদ হৃদয় দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনের 48 রানের জুটিতে আবারও জয়ের স্বপ্ন দেখে টিম বাংলাদেশ। তবে ব্যক্তিগত 20 রানে জাকেরের বিদায়ের পর থেকে টাইগার শিবিরে কেবলই ম্যাচ হারের অপেক্ষা। হৃদয়ের 83 রান শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে, যদিও ম্যাচের প্রথম ইনিংসেই বাংলাদেশের ম্যাচ হারের পটভূমি তৈরি হয়েছিল। টসে হেরে ফিল্ডিং করতে নেমে শরীফুল সাকিবরা খরুচে বোলিং করেছেন। দুইজনই ওভার প্রতি 10-এর বেশি রান দিয়েছেন। নাসুম রিশাদের বিপক্ষে হ্যারি ট্র্যাক্টর 4-6-এর ফুল ছুরি ছুটিয়েছেন। 69 রানের দারুণ ইনিংসে বাংলাদেশের পরাজয় নিশ্চিত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রামে বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছিল। তবে আইরিশদের বিপক্ষে এভাবে হারবেন লিটনরা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেননি। তবে সেটিই হয়েছে। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে। এই মুহূর্তে লিটনরা সিরিজ হারের শঙ্কায় রয়েছেন। চট্টগ্রাম থেকে আশিক সারওয়ার, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।